निर्मितं सुन्दरं येन रामकृष्णस्य मन्दिरं कर्मवीरम् अहं वन्दे विज्ञानानंद स्वामिनम। परम पूज्यपाद श्रीमद स्वामी विज्ञानानंद जी चरणे भक्तिपूर्ण प्रणाम जानाई। ठाकुरेर जे 16 जन पार्षद आछे तार मध्य तिनी अन्यतम। আমরা এক এক করে বিভিন্ন দৃষ্টিভঙ্গি নিয়ে তাদের জীবন কাহিনী বাণী এগুলো আলোচনা করছি। তো আজকে তার জন্মতিথি উপলক্ষে যে বিষয়টি আমরা আলোচনা করব, যার উপরে আলোকপাত করব, সেটি হচ্ছে প্রশ্ন উত্তরে স্বামী বিজ্ঞানানন্দ। তার জীবদ্দশায় তাকে ডাইরেক্ট কেউ প্রশ্ন করেছে, তিনি অ্যান্সার দিয়েছেন। বিভিন্ন কথা প্রসঙ্গে গৃহী সন্ন্যাসী, প্রথমের দিকে কিছু কম বই বেরোলেও বর্তমানে আরও কিছু স্মৃতিকথা ছড়িয়ে ছিটিয়ে বেশ কিছু বই পাওয়া গেছে তথ্য তার সম্পর্কে। প্রথমত আমরা গম্ভীর মহারাজের যে লেখা শ্রী রামকৃষ্ণ ভক্ত মালিকা, সেখানে তার সংক্ষিপ্ত জীবনী পাই, কিন্তু খুব সুন্দর। পরবর্তীকালে বেশ কিছু বইও পাওয়া যায়, যেমন সৎপ্রসঙ্গে স্বামী বিজ্ঞানানন্দ, স্বামী অপূর্বানন্দজি সংকলন করা, প্রত্যক্ষদর্শী স্মৃতিপটে স্বামী বিজ্ঞানানন্দ, জ্যোতির্ময় বসুরা এবং আরও অনেকের সহযোগিতা যেটি বইটি লেখা হয়েছে, এবং স্বামী বিজ্ঞানানন্দের স্মৃতিকথা স্বামী চেতনানন্দের। এই সমগ্র বইগুলোতে যখন পড়া হয় একটা অদ্ভুত একটা প্রেরণা, একটা সৎ চিন্তা, একটা ধ্যানময় পরিবেশ, উন্নত জীবনযাপন গঠন করার স্পৃহা যেন বইগুলো থেকে পাওয়া যায়। যখন এই বইগুলো পড়া হয়, যে কোনো কারণেই হোক, হয়তো ঠাকুরের পার্শ্বদের জীবনী জানবার জন্য কি আছে ইত্যাদি, অথবা কিছু লেখালেখি করবার জন্য, অথবা তাদের জীবনী সম্পর্কে বাণী সম্পর্কে কিছু বলবার জন্য, যখনই বইগুলো পড়া হয় যেন এই উদ্দেশ্যগুলো, যে তিনটে উদ্দেশ্য আমি বললাম, গৌণ হয়ে যায়, মুখ্য হয়ে যায়। এটাই যে যেন একটু তারা যেমন জীবনটিকে ধন্য করেছে শ্রীরামকৃষ্ণের সংস্পর্শে এসে, তেমনি আমরাও যেন একটু জীবনটিকে ধন্য করে নেই, পবিত্র করে নেই, সুন্দর করে নেই তাদের বাণী জীবন চর্চার আলোকে। তো সেইটি যখন আমরা অভিভাবক খুঁজি, ভালো হওয়ার চেষ্টা জন্য যে পথ খুঁজি, তারই সেই পথগুলো এই মহাপুরুষদের জীবন এবং বাণীতে লিপিবদ্ধ আছে। তো যখনই বইগুলো পড়া হয় তখনই যেন একটা অদ্ভুত সুন্দর শান্তি, একটা আনন্দ, ভালো জীবনযাপন, ভালো জীবন গঠন করবার ইচ্ছা, এইটি কিন্তু প্রাণে জাগে। তো এই বইগুলো প্রতিটি মূল্যবান, প্রত্যেকটি পুঙ্খানুপুঙ্খভাবে প্রথম থেকে শেষ অবধি পড়ে ধ্যান করে জীবনে কাজে লাগালে ভালো। কিন্তু সময়ের অল্পতার জন্য আমরা খানিক জিনিস বেছে নিয়েছি। বিভিন্ন যে প্রসঙ্গ মহারাজের সাথে হয়েছে, সাধু ব্রহ্মচারী ভক্ত নানান লোকের সঙ্গে, সেখান থেকে কিছু প্রশ্ন আমরা চয়ন করে নিয়েছি, যার উত্তর মহারাজ নিজেই দিয়েছেন। সেইগুলো আমরা আজকের এই আলোচনাতে তুলে ধরব। আর একটি কথা বলে নিই, বিজ্ঞান মহারাজের এই প্রশ্ন উত্তরে স্বামী বিজ্ঞানানন্দ আলোচনার আগে বিজ্ঞানানন্দের কথা বললে প্রথমে যে জিনিসটি মনে হয়, বেলুড় মঠের এই যে সুন্দর মন্দিরটি, স্থাপত্য ভাস্কর্য, বিভিন্ন কারুকার্যে পৃথিবীর প্রায় সকল ধর্মের যে প্রতীক চিহ্নগুলোকে অবলম্বন করে নির্মাণ করা হয়েছে এই মন্দিরটি, এই বিজ্ঞান মহারাজের কথা মনে পড়লে সেই মন্দিরের কথাই প্রথম মনে জাগে বা ভেসে ওঠে। বিজ্ঞান মহারাজ অতটা গুপ্ত ব্রহ্মজ্ঞানী বলছিলেন রাজা মহারাজ তার সম্পর্কে, ভাব চাপা রাখতেন। আর তার জীবনের অনেক জিনিসগুলো আমাদের, বিশেষ করে মোজা পরতে ভালোবাসতেন, অনেক ধরনের পেন থাকতো তার কাছে, রামায়ণের ইংরাজি অনুবাদ করেছিলেন, ঠাকুরের সঙ্গে কুস্তি লড়েছিলেন, নুনকুট খেলা, সেটা আমরা তার জীবনী পড়তে গিয়ে দেখেছি। এবং স্বামীজির যে সিদ্ধাই, স্বামীজির সিদ্ধাই কেন, স্বামীজি তো ঠাকুর যেমন তার শিষ্যদেরকে এই সিদ্ধাইয়ের দিকে যেতে না করছেন, তবুও বিভিন্ন আমরা ঘটনা প্রসঙ্গে তাদের সেই দিকগুলো খুঁজে পাই। তারা অতি উন্নত, সিদ্ধাইয়ের জন্য নয়, সিদ্ধাইটা তাদের জন্য সিম্পল। যখন বিজ্ঞান মহারাজ সেই পোস্তা, সেই ঘটনাটা সকলে আমরা জানি, নির্মাণ হচ্ছে, পোস্তা মানে বাঁধ, গঙ্গার মানে পাকা রেডিয়ে তৈরি করা হচ্ছে, যাতে
ঢেউয়ে পাড় ভেঙে না যায় ইত্যাদি। বিজ্ঞান মহারাজ ইঞ্জিনিয়ার ছিলেন, মানে তার প্রিমনাস্টিক যে প্রেশার ছিল সেখানেই। তো তিনি সেটা নির্বাণ করছেন। স্বামীজি তার বেডরুম, বেলুড় মঠের ঘটনা, তিনি এক গ্লাস দুধ খেয়ে নিলেন, কে? স্বামী বিবেকানন্দ। তারপরে যখন সেই গ্লাসের নিচে এক দু ফোঁটা পড়ে রইল, একজন সেবককে বলছে যা পেশনকে দিয়ে আয়। পেশন মানে বিজ্ঞান মহারাজ। স্বামী বিজ্ঞানানন্দের তার পূর্ব আশ্রমের নাম ছিল হরিপ্রসন্ন চট্টোপাধ্যায়। স্বামীজি আদর করে তাকে ডাকতেন পেশন বলে। তো বিজ্ঞান মহারাজ কষ্ট করে কাজ করছেন, স্বামীজি সেই প্রসাদটি যখন পাঠিয়ে দিলেন, বিজ্ঞান মহারাজ মনে মনে ভাবলেন স্বামীজি এখনও আমার সঙ্গে রসিকতা করছেন, মজা করছেন, আমি খাটছি কষ্ট করে, আর উনি জোকস করছেন আমার সঙ্গে, এক ফোঁটা দুধ পাঠিয়ে দিই। যাই হোক, স্বামীজিকে তিনি শ্রদ্ধা করতেন, সেটাই প্রসাদ কিনে খেয়ে নিলেন এক দু ফোঁটা, যেটুকু ওই গ্লাসের তলানিতে ছিলই। তো বিজ্ঞান মহারাজ অনুভব করলেন যে এটা সাধারণ যেন দুগ্ধের ফোঁটা নয়, অমৃত তার স্বাদ, কি শক্তি। তার যেই কনস্ট্রাকশনের কাজ দেখতে দেখতে যে ক্লান্তি এসেছিল, একটু পরিশ্রম বোধ হচ্ছিল, যেন সমস্তটা জুড়িয়ে গেল, যেন তিনি শান্তি, আনন্দ, সবলতাই সব লাভ করলেন। তো এটা স্বামীজির সেই প্রসাদে যেন সিদ্ধাই মেশানো, মানে স্বাভাবিক আমরা যে অপরের এটো খাওয়া, এই সিম্পল জিনিসটি নয়। তো সেইটিও বিজ্ঞান মহারাজের জীবনের ঘটনা থেকে আমরা জানি। যাই হোক, পুরোপুরি আমরা প্রশ্ন উত্তর আলোচনা প্রসঙ্গেই চলে যাই। প্রথমে আমি প্রশ্নটি করব, বিজ্ঞান মহারাজ স্বামীজিকে একটি প্রশ্ন করেছিলেন কেন? আমাদের তো এই আলোচনার বিষয় বিজ্ঞান মহারাজকে অন্য কেউ প্রশ্ন করবে, অন্য মহারাজ বা গৃহভক্ত, আর বিজ্ঞান মহারাজ উত্তর দেবেন, তবেই না তো প্রশ্ন উত্তরের স্বামী বিজ্ঞানানন্দ এই আলোচনাটা প্রাসঙ্গিক হবে। হ্যাঁ, যেহেতু প্রশ্ন উত্তর তিনি নিজে উত্তর দিয়েছেন, তিনিও যে প্রশ্ন করেছেন অন্য কাউকে, বিশেষ করে তার বড়দেরকে, স্বামী বিবেকানন্দকে, তারও ভুরি ভুরি, ঠাকুরকে, তারও ভুরি ভুরি উদাহরণ পাওয়া যায়। তো প্রশ্ন উত্তর আলোচনা করার প্রথমে তার কী প্রশ্ন ছিল, তিনি স্বামীজিকে একবার কি প্রশ্ন করেছিলেন, স্বামীজি কি উত্তর দিয়ে, সেটি আলোচনা করে এরপরে বিজ্ঞান মহারাজকে যে প্রশ্নগুলো করা হয়েছিল এবং তিনি কিভাবে উত্তর দিয়েছিলেন বা কি উত্তর দিয়েছিলেন, সেইগুলো আমরা আলোচনা করব সংক্ষেপে। প্রথম প্রশ্ন, তাহলে প্রশ্ন কে করছে? স্বামী বিজ্ঞানানন্দজি। কাকে প্রশ্ন করছেন? স্বামী বিবেকানন্দকে। কি প্রশ্ন করছেন? প্রশ্ন, আচ্ছা স্বামীজি, ঠাকুরকে যে আমরা ভোগ দিই তা কি তিনি গ্রহণ করেন? নৈবেদ্য যে দেওয়া হয় পুজোর সময়, তিনি সেটাকে গ্রহণ করেন কেন? স্বামীজি উত্তর দিচ্ছেন, গ্রহণ করেন বই কি, তার তৃতীয় নয়ন থেকে একটা রে বা রশ্মি ভোগের উপরে পড়ে, তিনি তা গ্রহণ করে পূর্ণ করে দেন। দেখতে চাস তো আজ ঠাকুর ঘরে তোকে দেখাবো। তাহলে দেবতাদের যে ভোগ নিবেদন করা হয় তিনি গ্রহণ করেন কিনা স্বামীজি এটি বললেন, শুধু বললেন না, তিনি ঠাকুর ঘরে নিয়ে বিজ্ঞান মহারাজকে দেখালেন। বিজ্ঞান মহারাজ দেখেছিলেন কিনা বা স্বামীজি দেখিয়েছিলেন কিনা সেটা সত্যতা কী আছে পরে এক স্মৃতিকথাতে আছে। বিজ্ঞান মহারাজ দেখেছিলেন, স্বামীজি তাকে দেখিয়েছিলেন, বিজ্ঞান মহারাজ সেটা দেখেছিলেন। ঠাকুরের যে তৃতীয় নয়নটি আমরা এমনি ঠাকুর দেখতে গেলে দুর্গা পুজো বা শিবের মূর্তিতে এমনি ছবি আঁকা দেখি, কিন্তু এমনি জাগতিকভাবে সেটি দেখা যায় না। কোনো সাধক, সিদ্ধ পুরুষ বা অবতার, তারা মহাপুরুষ, তারা দেখতে পান তাদের সূক্ষ্ম আধ্যাত্মিক দৃষ্টি দিয়ে তৃতীয় নয়নটি। এমনি ছবিতে এগুলো দেখি ঠিকই আছে, সত্যিকারে যে আমাদের দুটো চোখ সাধারণত দেখা যায়, তৃতীয় চোখ দেখা যায় না, এদের জন্য আধ্যাত্মিক অনুভূতি থাকা দরকার। তো সেই অনুভূতি দিয়ে যখন স্বামীজি দেখলেন, বিজ্ঞান মহারাজকে দেখিয়েছিলেন। এই প্রশ্ন উত্তর দিয়ে শুরু করছে। এবারে আসল প্রশ্ন উত্তরে চলে আসছি, যে প্রশ্নগুলো বিজ্ঞান মহারাজকেই করা হবে, বিজ্ঞান মহারাজ তার উত্তর দেবেন। প্রশ্ন কে করছেন? প্রশ্ন করছেন একজন সন্ন্যাসী মহারাজ। বিভিন্ন জায়গায় এখানে তার নাম আছে, যেখান থেকে আমি যে বই থেকে কালেক্ট করেছি সেখানে স্বামী অপূর্বানন্দজি সেই প্রশ্নটি করছেন। কখনো ভক্ত, কখনো সন্ন্যাসী, এগুলো আছে, কিছু কিছু জায়গায় নাম আছে, সেগুলো উল্লেখ করবো, যে এখানে নাম নেই, জনৈক ভক্ত বা জনৈক সন্ন্যাসী বলে, কিন্তু সেগুলো কারেক্ট, বই থেকে নিয়েছি। প্রশ্ন করছেন অপূর্বানন্দজি মহারাজ। মহারাজ মানে বিজ্ঞান মহারাজকে বলছেন, মহারাজ এলাহাবাদের ত্রিবেণী সঙ্গমে আপনার দর্শন সম্পর্কে কিছু বলুন। এলাহাবাদে যে এখন মঠ আছে বিজ্ঞান মহারাজের, সেইখানে তার পিতৃদেব সেখানে ছিলেন কর্মসূত্রে। এলাহাবাদে তার জন্ম হয় স্বামী বিজ্ঞানানন্দের, কিন্তু ছোটোবেলা কেটেছে বেলঘরিয়ার একটি জায়গায়। তো বিজ্ঞান মহারাজ সেই
ত্রিবেণী সঙ্গম যে প্রয়াগরাজ এলাহাবাদ আছে তার সেই দর্শন সম্পর্কে, ত্রিবেণীময় দর্শন সম্পর্কে বলছেন। কি বলছেন বিজ্ঞান মহারাজ? বলছে ত্রিবেণীময় আমাকে দর্শন দিয়েছিলেন, এ তো কতবার তোমাদের বলেছি। ত্রিবেণীতে ডুব দিয়ে উঠেছি, আর এমনি মায়ের বালিকা মূর্তি 3টি বেনি সহ দেখলাম। মায়েরা যে বেনি করে চুলের, সেটি 3টি বেনি। পরে রাখাল মহারাজ শুনে বলেছিলেন যে সত্যি দেবী দর্শন দিয়েছিলেন। দর্শনাদি সত্য কিনা জানবার উপায় হলো সত্যকার দর্শন পেলে সে ভাব স্থায়ী হবে, আর তাতে আনন্দ ও জ্ঞান হবে। এখনও মায়ের সেই বালিকা মূর্তি দর্শনের কথা ভাবলে এক অনির্বচনীয় দিব্য আনন্দে মন প্রাণ ভরে যায়। এই প্রশ্নোত্তরটা চয়ন করার উদ্দেশ্য একটাই, আমাদের যে সাধন ভজনের বিভিন্ন কথা প্রসঙ্গে আমরা বলে রাখি, আধ্যাত্মিক অনুভূতি, দর্শন ইত্যাদি সম্পর্কে, এখানে বিজ্ঞান মহারাজের যে দর্শনের সম্পর্কে রাজা মহারাজ বললেন যে সত্যিকারের দর্শন হয়েছে কিনা, ওটা কি মনে মনে কল্পনা করেছিল, নাকি ধ্যান করেছিল, নাকি স্বপ্ন দেখেছিল, না সত্যি সত্যি ঈশ্বর দর্শন বলতে যাকে বোঝায় সেটাই এক্স্যাক্টলি ওটাই হয়েছিল। তার প্রমাণ হিসেবে রাজা মহারাজ বললেন যে কি, যে সত্যকার দর্শন পেলে সেটি স্থায়ী হবে, আনন্দ হবে, জ্ঞান হবে। বিজ্ঞান মহারাজ সেটা বলছেন যে হ্যাঁ, এখনও ভাবলে অনির্বচনীয় দিব্য আনন্দে মনটি ভরে যাক। তো এটি যেন একটা প্রমাণ যে আমাদের দর্শন হচ্ছে কিনা, বা সেটা ঠিক কিনা দর্শনটি, বা আমরা এগোচ্ছি কিনা, তার প্রমাণ হচ্ছে যে দীর্ঘকাল স্থায়ী আনন্দ হবে। সেটা আনন্দটা দিব্য আনন্দ, জাগতিক আনন্দ নয়, দিব্য আনন্দ হবে, মন প্রাণ ভরে যাবে। তো আমরা যারা আধ্যাত্মিক সাধক, ভালো হওয়ার চেষ্টা করছি, অপরকে ভালো করার চেষ্টা করছি, ভগবানের পথে এগিয়ে যাওয়ার চেষ্টা করছি, তাদেরকে এই বিষয়টি স্মরণ রাখা দরকার। কোনটি? যে আমাদের আনন্দ হচ্ছে কিনা, দিব্য আনন্দ পাচ্ছি কিনা, মন প্রাণ ভরে যাচ্ছে কিনা, সেটা এগোচ্ছে কিনা তার প্রমাণ। আর সত্যিকারের দর্শন হলে সেটাও তো বোঝা যাচ্ছে যে তার স্থায়ী হবে, আনন্দ হবে, জ্ঞান হবে, যে কারণে এটি চয়ন করলাম। তারপরে প্রশ্ন, এই প্রশ্নটি করছেন জনৈক ভক্ত, স্থানটি এলাহাবাদে। বিভিন্ন প্রসঙ্গ হচ্ছে, মুটিং হচ্ছে এলাহাবাদে, এখন যেখানে আমাদের আশ্রম ত্রিবেণী সঙ্গমের কাছেই, খুব বেশি দূরে নয়। তো সেখানে একজন ভক্ত প্রশ্ন করছেন, মনস সংযম কি মহারাজ? তো এই প্রশ্নটি অনেক ধরনেরই উত্তরই হয়, তো যেহেতু বিজ্ঞান মহারাজ কি বলছেন সেটি আমরা দেখব। মনস সংযম, মেন্টাল যে ট্রেনিং, মনকে কীভাবে নিয়ন্ত্রণ করা যায় বা ট্রেন করা যায়, এই সম্পর্কে একজন ভক্ত প্রশ্ন করেছে। এটা খুবই ভালো প্রশ্ন, আমাদের ওটা জানবার দরকার আছে। বিজ্ঞান মহারাজ কি উত্তর দিয়েছেন? বিজ্ঞান মহারাজ বলছেন, মনের দ্বারাই মনকে বশীভূত করা। মনের উচ্চতর বৃত্তি দ্বারা নিম্নতর বৃত্তিকে সংযত করে। বৃত্তি মানে নাম রূপ, যে ঢেউগুলো উঠছে। আমি যেটা একটা যদি শব্দ বলি, আপেল, সঙ্গে সঙ্গে আপেল যদি আমি দেখে থাকি, তাহলে আপেলের ছবিটা বা তার রূপটি আমার মধ্যে আসছে। আবার যদি কোনো একটি রূপ দেখি, তার সঙ্গে নাম হয়। ধরো রবি ঠাকুরের ছবি দেখলাম, রবীন্দ্রনাথ ঠাকুরের, তার নিচে হয়তো লেখা নেই রবীন্দ্রনাথ ঠাকুর, কিন্তু ছবিটা দেখার সঙ্গে সঙ্গে রবীন্দ্রনাথ ঠাকুরের নাম মনে পড়লো। নাম রূপ ইন্টারকানেক্টেড, এইগুলো যখন মন থেকে উত্থিত হয় সেগুলোকে বৃত্তি বলে। বাইরে তৈতসী বৃত্তি, বৃত্তি মানে নাম আর রূপের সংমিশ্রণ। তো এইটা কি বলছেন মহারাজ? মনের উচ্চতর যে শুদ্ধ হায়ার প্ল্যান, যে মনের উচ্চতর বৃত্তি দ্বারা নিম্নতর খারাপ বৃত্তিগুলো, বাসনাগুলোকে সংযত করতে হয়। মনে কোনো বাসনার উদয় হলে তখনই তা কাজে পরিণত না করে সঙ্গে সঙ্গে বিচার দ্বারা ওই বাসনাকে দমন করে দিতে হয়। অথবা কোনো বিষয়ের দিকে মন ছুটে চলেছে, তখনই সেই বিপদগামী মনকে সেদিক থেকে ফিরিয়ে এনে কোনো সৎ বিষয়ে বা সৎ বস্তুতে লাগাতে হয়। প্রতিদিন প্রতিক্ষণ ধৈর্য ধরে এভাবে মনকে সংযত করতে করতে মনের শক্তি বাড়ে আর মন পবিত্র হয়। তাহলে মনের ট্রেনিং সম্পর্কে জানতে চাইছিলেন ভক্তটি। তাহলে তিনি বলছেন যে উচ্চতর বৃত্তি দ্বারা, ঠাকুর যেমন বলছেন কাঁটা দিয়ে কাঁটা তোলার মতো, নিম্নতর বৃত্তিগুলোকে প্রশমিত করতে হবে। আর কি বললেন? যে সঙ্গে সঙ্গে যদি একটা বাসনা উঠে, এখানে খারাপ বাসনার সঙ্গে সঙ্গে সেটাকে করতে নেই, মানে পূরণ করতে নেই, সেটাকে দমন করতে হয়, বা সৎ বাসনা দিয়ে চাপিয়ে দিতে হয়। আর যদি কোনো বিষয়ের দিকে মন ছুটে চলেছে, খারাপ বিষয়ের দিকে বা কোনো বিষয় বাসনার দিকে, তখনই সেই বিপদগামী মনকে, তাহলে ভালো বিষয়ের দিকে কথা হচ্ছে না, বিপদগামী মন মানে নিশ্চয়ই মনটা খারাপ দিকে যাচ্ছিল,
তো সেই বিপদগামী মনটিকে সেদিক থেকে ফিরিয়ে, যেদিকে সে যেতে চাইছিল বিপদের দিকটাতে, সেদিক থেকে ফিরিয়ে এনে কোনো সৎ বিষয়ে, তার মানে সৎ বিষয়ের দিকে মনটা যায়নি, সৎ বিষয়ে বা সৎ বস্তুতে লাগাতে হয় জোরপূর্বক বিচারের দ্বারা। কারণ আমি তো মনকে ট্রেনিং করছি না, তো সুতরাং আমাকে এটা করতে হবে, ন্যাচারালি তো হবে না, তাহলে তো আমরা মহাপুরুষ হয়ে যেতাম। যারা মহাপুরুষ তাদের ছোটোবেলা থেকে ন্যাচারালি ভগবানের দিকে মন, সৎ বিষয়ের দিকে মন হয়, কষ্ট করে জোর করে ডিসক্রিমিনেশন করে নিয়ে যেতে হয় না। আমরা জীব সাধারণ মানুষ, তো আমাদের কিন্তু এরকম কষ্ট করে সাধন করে জোর করে বিচার করে মনকে সুপথে নিয়ে যেতে হবে। তা আমাদের নানা রকম সংস্কার আছে জন্ম জন্মান্তরে, আধার তেমন নেই, তো সুতরাং আমাদের এটা করতে হবে, নাহলে ওই সেই ভুগতে হবে যন্ত্রণা এই সমস্ত। তো মনকে কি করে পবিত্র করা যায় এইগুলো মহারাজ বলছেন। তারপরের প্রশ্ন, এই প্রশ্নটি করছেন একজন মহারাজ, তার নাম স্বামী ধীরেশানন্দজি, তিনি এই প্রশ্নটি করছেন। মহারাজ, আধ্যাত্মিক জীবনযাপন কিভাবে করব সে ব্যাপারে কিছু বলুন। তাহলে উনি কি জানেন, ধীরেশানন্দজি অনেক সিনিয়র সাধু, তিনি বিজ্ঞান মহারাজকে দেখেছেন, আরও ঠাকুরের পার্শ্বদের দেখেছেন, কিন্তু এই প্রশ্নটি করার উদ্দেশ্য হচ্ছে বিজ্ঞান মহারাজের মুখ থেকে শুনতে চাইছেন তিনি কি বলবেন। মহারাজ বলছেন, দেখো, মহারাজ কি অ্যান্সার দিচ্ছেন এই আধ্যাত্মিক জীবনযাপন সম্পর্কে। দেখো, বাবুগিরি করো না, খুব সাদাসিধেভাবে, যেটা না হলে নয় এরকমভাবে চলবে, জুতো জামা কাপড় সবই পরবে, কিন্তু খুব সাদাসিধে, যতটা পারলে তার কাজ করলে, বাকি সাধন ভোজন করলে, যদি পারো তো কোনো লোকের খানিকটা উপকার করলে। এই যে সব কথাগুলো বলে দিই, সিম্পল লাইফস্টাইল হবে, তুমি জামা জুতো তো পরতে হবে, এগুলো না পরলে নয়, কিন্তু দেখবে খুবই যেন সাধারণ হয়, কোনো বেশভূষা চাকচিক্য এমন হলো মানে সেই ওইরকম না হয়ে সাদাসিধে হবে। আর কি হবে না, কিছুটা ঠাকুরের কাজ করা, বাকি সময় সাধন ভোজন করা এবং সম্ভব হলে লোকের উপকার করা, এইভাবে জীবনটাকে গড়ে তোলো। কি সুন্দর কথা, সিম্পল অথচ কতটা প্রেরণাদায়ী বা কার্যকরী।